এস আলমের আইনজীবীরা অ্যাপেলেট ডিভিশনের কাছে তখন আপিল করে। অ্যাপেলেট ডিভিশন তাদেরকে বলে যে আমরা এটাকে স্ট্যাটাস কো দিয়ে দিচ্ছি, কোনো ধরনের তদন্তও হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। আমরা শুনেছি এস আলমের বিভিন্ন দেশে ব্যবসায়িক সাম্রাজ্য আছে, এমন একটা মানুষের ট্যাক্স ফাইলে তার বৈদেশিক আয় শূন্য, এই ব্যাপারটা কিন্তু কৌতূহলের সৃষ্টি করে। চিটাগংয়ের একটা শাখা থেকে প্রায় 90% ঋণ শুধুমাত্র এস আলম গ্রুপের কোম্পানিগুলোর কাছে গেছে। এস আলমের দুর্নীতির খবর যেন থামছেই না। কোম্পানিটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের ট্যাক্স ফাইল এবার হাজির হয়েছে এক ভিন্ন ধাঁধা নিয়ে। 2022 এবং 2023 সালের ট্যাক্স ফাইলে তিনি 2532 কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি উল্লেখ করেছেন। তবে মজার বিষয় হচ্ছে এখানে তিনি তার ব্যক্তিগত ব্যাংক ঋণ বা বৈদেশিক আয় নিয়ে কিছুই বলেননি। আসলে কি তার কোনো ব্যক্তিগত ব্যাংক ঋণ নেই? তাহলে এই যে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার লোপাট করার অভিযোগ, তার সত্যতা কতটুকু? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আমি ফারজানা আছি আপনাদের সাথে। এস আলমের দুর্নীতি বিষয়ক আলোচনায় আজকে আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম। ওয়েলকাম টু আওয়ার শো জাইমা। আপনার কাছে প্রথমেই এস আলমের ট্যাক্স ফাইল বিষয়ে জানতে চাচ্ছি। তিনি তার ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন যে তার কোনো ব্যক্তিগত ব্যাংক ঋণ নেই, কিন্তু তাকে আমরা মূলত চিনেই থাকি তার ব্যাংক থেকে ঋণ তোলার মাধ্যমে। এক পর্যায়ে তো ব্যাংকগুলো শূন্যও করে ফেলেন তিনি। তাহলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে প্রথম যখন আমরা ট্যাক্স ফাইল দেখি আমরা নিজেরাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এই মানুষটার কোনো ব্যাংক ঋণ নাই। এস আলম গ্রুপ এবং এটার অ্যাসোসিয়েটেড যে কোম্পানিগুলো আছে অনেকগুলোই কিন্তু বেনামি কোম্পানি। সো এইসব কোম্পানিগুলোর মাধ্যমে তাদের ওনারশিপে যে 6টা ব্যাংক আছে, এই 6টা ব্যাংক থেকে প্রায় 95,000 কোটি টাকা তারা কিন্তু উঠিয়ে নিয়েছে ঋণের মাধ্যমে। শত শত হাজার কোটি টাকা উনি তুলে নিচ্ছেন ঋণের মাধ্যমে। এই মানুষটার কোনো ব্যাংক ঋণ নেই, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস টু বিলিভ অ্যাজ ওয়েল। কিন্তু তারপরে আমরা দেখি যে না, উনি আসলে ঋণ নিয়েছেন কিন্তু এটা ব্যাংক থেকে না, উনি ঋণ নেন যেটা একটা ক্যাটাগরি থাকে এটা ট্যাক্স ফাইলের মধ্যে, এটাকে বলে হচ্ছে লোনস ফ্রম রিলেটিভস, মানে আত্মীয় স্বজনদের থেকে নেয়া লোন। উনি এই ক্যাটাগরি ব্যবহার করে উনি ঋণ নেন এবং এই ঋণের সংখ্যাটা ওনার ট্যাক্স ফাইল অনুযায়ী, গত বছরের ট্যাক্স ফাইল ওটা অনুযায়ী হচ্ছে 2500 কোটি টাকা। তো উনি 2500 কোটি টাকা কোন আত্মীয় স্বজনদের থেকে নিয়েছেন? আই ওয়াজ ভেরি কিউরিয়াস টু ফিগার আউট হু দিজ ভেরি জেনারেস রিলেটিভস ওয়ার। তার মধ্যে ছিল তার 2 ভাই, তার ভাইরা থাকতেই পারে, ওনাদের মাপের ব্যবসায়ীদের ওনারা ঋণ দিচ্ছেন, কিন্তু সেই ঋণটা আসলে খুব বেশি না, এটা মাত্র 8.5 কোটি টাকার মতন উনি নিয়েছিলেন 2 ভাইয়ের থেকে। সেটা ওনাদের যে ব্যবসায়িক ইন্টারেস্টের যে সাইজটা ওইটার মধ্যে ইটস জাস্ট লাইক a drop in an ocean. Majority of his loans were actually taken from his own company, এস আলম অ্যান্ড কোম্পানি, এস আলম অ্যান্ড কো। ওটা ওনার অধীনস্থ যেটা প্যারেন্ট কোম্পানি, এটা থেকে উনি প্রায় 2300 কোটি টাকা লোন নিয়েছেন। এবং এখানেই মজাটা যে ধরুন আমরা তো জানি যে এস আলম গ্রুপের যে কোম্পানিগুলো আছে তারা বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সেই ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছেন, অথবা দেভ ড্রাইড আপ দ্য ব্যাংকস। উই নো অ্যাবাউট দিস। ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস শুরু হয়ে গেছে, এরকম ব্যাংকের কথাও আমরা জানি। মানে আমরা যেই ইরেগুলারিটিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোম্পানির নামে ব্যাংক থেকে ব্যবসায়িক ইন্টারেস্টে বা ব্যবসায়িক পারপাসে উনি লোন নিয়েছেন, কিন্তু লোনটা পরবর্তীতে উনি নিজে উপভোগ করছেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি বিষয়টা বুঝেছেন যে আমার অধীনস্থ একটা কোম্পানি আছে, সেই কোম্পানি ব্যবহার করে আমি ব্যাংক থেকে একটা লোন নিলাম। ব্যাংক লোন কেন দিবে? কোনো একটা ব্যবসায়িক স্বার্থেই তো দিবে, যে আমি দেখাবো যে আমার হয়তো একটা ফ্যাক্টরি চালাতে হবে বা কোনো একটা নতুন ব্যবসা সেট আপ করবো। ব্যাংক ওই কারণে লোনটা দিল ফ্যাক্টরিটাকে বা আমার কোম্পানিটাকে। ওই লোনটা তখন আমি ব্যবহার করব আমার ব্যক্তিগত কাজে। দ্যাটস হোয়াট উই আর সিইং হিয়ার ওনার ট্যাক্স ফাইল থেকে। আমরা এটাও দেখছি যে শুধুমাত্র তার প্যারেন্ট কোম্পানি না, তাদের বিভিন্ন কোম্পানি আছে যেটা তাদের ঠিক এস আলম নামে না, যেরকম সোনালী ট্রেডার্স। এটা হচ্ছে মূলত সোনালী ট্রেডার্স হচ্ছে ওনাদের যে ইম্পোর্ট এক্সপোর্টে যে ব্যবসাটা, তারা চাল, ডাল, চিনি যেগুলো ইম্পোর্ট করেন যে কোম্পানিটা দিয়ে, এটাতে কিন্তু আপনার
মানে রাস্তায় যদি কেউ আপনাকে বলে সোনালী ট্রেডার্স, আপনি কিন্তু বুঝবেন না প্রথমে যেটা এস আলমের কোম্পানি। পরবর্তীতে যখন ওনারশিপের ইনফরমেশন যখন আপনি দেখবেন, তখন বুঝবেন যে হ্যাঁ, এটা আসলে এই ব্যবসায়িক গ্রুপটারই অধীনস্থ একটা কোম্পানি, এদের থেকে নিয়েছে কিছু টাকা। তো আমরা জানি যে এই কোম্পানিগুলোর অনেক লোন আছে বিভিন্ন ব্যাংকে। এটা ইরেগুলারিটি এই কারণেই যে ব্যাংক থেকে ওনারা যখন ঋণ নেন, তখন কিন্তু ব্যাংকের অনেক আইন ভঙ্গ হয়, অনেক আইন ভঙ্গ করে তারা ঋণ নেন। যেরকম আমরা দেখেছি যে জনতা ব্যাংকের চিটাগংয়ের একটা শাখা থেকে প্রায় 90% ঋণ শুধুমাত্র এস আলম গ্রুপের কোম্পানিগুলোর কাছে গেছে। আপনি বিশ্বাস করতে পারেন, মানে একটা শাখা থেকে যতগুলো ঋণ গেছে তার 90% গেছে হচ্ছে শুধুমাত্র একটা কোম্পানির কাছে। এটা তো সিঙ্গল বড়র এক্সপোজার লিমিট কমপ্লিটলি ভায়োলেট করে। এবং এই ঋণটার সংখ্যা আমি যতটুকু মনে করতে পারছি এটা হচ্ছে 8,000 কোটি টাকার উপরে ছিল। তারপরে জনতা ব্যাংকের অন্যান্য ব্রাঞ্চ থেকে ওদের ছিল আর 2,000 কোটি টাকার লোন। তো মানে টোটাল জনতা ব্যাংক থেকে তাদের ছিল প্রায় 10,000 কোটি টাকার লোন। এখন ঋণ নেয়া তো অবৈধ কিছু না, ঋণ নেয়া তো বরং ব্যবসায়ীরা ঋণ নেয় বলেই আমাদের অর্থনীতির চাকা চলছে। কিন্তু প্রবলেমটা হয় যখন এই যে দেখলাম আমরা যে 90% of the loans disbursed by one branch was taken by one company. ওনার আত্মীয় স্বজনদের থেকে নেয়ার ঋণের বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখি যে ওনার এক ভাই আছেন আনসারুল আলম চৌধুরী, ওনার কাজিন, ওনার থেকে উনি ঋণ নিয়েছেন। কিন্তু এই আনসারুল আলম চৌধুরীকে কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্টের ইমিগ্রেশনে আটকায় শুধুমাত্র সে ব্যাংকের ঋণ খেলাপি বলে। তার এই কোম্পানিটা, যে কোম্পানিটা থেকে এস আলম তার ব্যক্তিগত ঋণ নিয়েছে, এই কোম্পানিটাই কিন্তু দুটো ব্যাংক থেকে প্রায় 2,000 কোটি টাকার ঋণ নিয়ে সেই ঋণ ফেরত দেয়নি। তো উনি এখন ঋণ খেলাপি, সেই কারণে ওনাকে কিন্তু ধরা হয়েছিল। অথচ আমরা এখানে দেখছি যে যেই লোককে ইমিগ্রেশনে আটকানো হচ্ছে কারণ সে ঋণ খেলাপি, সেখানে তো প্রশ্ন আসে যে তার নেয়ার ঋণের কোনো অংশ কি এস আলমের পকেটে ঢুকেছে? কারণ এস আলম তো পরবর্তীতে তার থেকে ঋণ নিয়েছে। আমরা শুনেছি এস আলমের বিভিন্ন দেশে ব্যবসায়িক সাম্রাজ্য আছে। এমন একটা মানুষের ট্যাক্স ফাইলে তার বৈদেশিক আয় শূন্য, এই ব্যাপারটা কিন্তু কৌতূহলের সৃষ্টি করে। আপনি কিভাবে দেখছেন? এস আলম নিয়ে আসলে রিপোর্টিং শুরু করি হচ্ছে গত বছরের অগস্ট সেপ্টেম্বরের দিকে। অ্যাকচুয়ালি আমরা প্রথম যে রিপোর্টটা তাকে নিয়ে আমরা করি সেটা হচ্ছে তার সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য উনি যেটা তৈরি করেছেন সেটা নিয়ে। তখন আমরা বলি যে সেই সিঙ্গাপুরের সাম্রাজ্য হচ্ছে $1 বিলিয়ন তার অ্যাসেট ভ্যালিউ। ওখানে আছে হোটেল, 5টার উপরে হোটেল, তার মধ্যে একটা ইটস এ বিগ 4-স্টার হোটেল। ওখানে আছে শপিং কমপ্লেক্স, ওখানে ওনার নিজস্ব বাসা আছে। এগুলো নিয়ে একটা রিপোর্ট করে আমরা প্রশ্ন তুলি যে যেখানে এই মানুষটার বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা পাঠানোর কোনো উপায় নাই, সে মানুষটা কি করে $1 বিলিয়ন মানে প্রায় 10,000 কোটি টাকার অ্যাসেট ভ্যালিউ গড়ে তুলতে পারে সিঙ্গাপুরে। এই বছর আমরা দেখি সেই অ্যাসেট ভ্যালিউ 50% ইনক্রিজ করেছে। এটা এখন $1.5 বিলিয়ন, $1 বিলিয়ন থেকে $1.5 বিলিয়ন অ্যাসেট ভ্যালিউ ইনক্রিজ করেছে। তো যেখানে তার সিঙ্গাপুরের সাম্রাজ্য এক্সপ্যান্ড করছে, তার অ্যাসেট ভ্যালিউ ইজ ইনক্রিজিং। একটা বছরে 50% অ্যাসেট ভ্যালিউ ইনক্রিজ করা কিন্তু বিশাল ব্যাপার। মানে তার ওখানে হিজ বিজনেস ইজ বুমিং দেয়ার। সেই মানুষটার কোনো ফরেন ইনকাম থাকবে না। ওখানে যেই কোম্পানিটা ওনার ওনারশিপে, আমি দেখেছি যে যখন when he first set up that company 2009 সালে, ওনার ওই কোম্পানিতে 70% ওনারশিপ ছিল। আমি সিঙ্গাপুরের কোম্পানির কথা বলছি কিন্তু। আর ওনার ওয়াইফের 30% ওনারশিপ। তো যেই কোম্পানির অ্যাসেট ভ্যালিউ $1 বিলিয়ন থেকে $1.5 বিলিয়নে ইনক্রিজ করলো, তার অ্যানুয়াল টার্নওভার ছিল হচ্ছে $77 মিলিয়ন। ওখান থেকে তারা কোনো মুনাফার লাভাংশ পাবে না, এটা কি বিশ্বাস করা যায়? না আপু। কিন্তু আমরা দেখছি যে এখানে ট্যাক্স ফাইলে ফরেন ইনকাম ডিক্লেয়ারই করা হয়নি। এখন প্রশ্ন আসে যে ফরেন ইনকাম ডিক্লেয়ার করলে কি ওই কথাটাও কি আসতো?
যে এই টাকাগুলো আসলে সিঙ্গাপুরে গেল কি করে। এবং আমরা জানি যে সিঙ্গাপুরই শেষ না, তার পৃথিবীর অন্যান্য দেশেও তার ব্যবসায়িক ইন্টারেস্ট আছে, যেগুলো নিয়ে হয়তো এখনো পর্যন্ত আমরা রিপোর্ট করিনি। কিন্তু ইটস নট বিলিভেবল যে ফরেন ইনকামে এই লোকটার থাকবে না। এটা আসলে এটা সম্পূর্ণভাবে জনগণের সাথে বা এখানে তো আসলে সরকার বলবো, যেহেতু এনবিআর তো সরকারি হবে, সরকারের সাথে এটা মশকরা। এই বিষয়ে এনবিআর বা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কেন কোনো ইনভেস্টিগেশন করলো না? আপনি কোন আমলের কথা বলছেন? আগের সরকারের আমলের না এই সরকারের আমলের? কারণ এখন কিন্তু তারা বেশ তৎপরতার সাথে ইনভেস্টিগেশন করছেন। ইনফ্যাক্ট আজকেও হাইকোর্ট থেকে একটা ডিরেক্টিভ আসছে যে সালোমের সকল ইমুভেবল অ্যাসেটসের হিসাব তারা চায়, এবং তারা বলছে they're asking the government to impose restrictions যাতে কোনোভাবে সালোমের মুভেবল যে অ্যাসেটসগুলো আছে সেগুলাকে বিক্রি না করা যায়, কারো মানে ওনারশিপ হস্তান্তর না করা যায়। বিভিন্ন সেক্টর থেকে কিন্তু এখন তদন্ত হচ্ছে। আমরা জানি এনবিআরও করছে, এনবিআর লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট যেটা, ওখান থেকে কিন্তু ওরা তদন্ত করছে। বিএফআইইউ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা তদন্ত করছে। এমনকি সিঙ্গাপুরের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তারাও বিএফআইইউর কাছে চিঠি লিখে এসালোমের তথ্য চেয়েছে, এবং আমরা যতটুকু জানি বিএফআইইউ তাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। কিন্তু এই চিত্র আমরা গত বছর কিন্তু দেখতে পারিনি। গত বছর ডেইলি স্টার একটা স্টোরি করার পরে হাইকোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হয় যে এসালোম এবং এসালোমের কোম্পানিকে ইনভেস্টিগেট করতে হবে, এবং এই দায়িত্ব হাইকোর্ট দেয় দুদককে। এসালোমের আইনজীবীরা অ্যাপেলেট ডিভিশনের কাছে তখন আপিল করে। অ্যাপেলেট ডিভিশন তাদেরকে বলে যে আমরা এটাকে স্ট্যাটাস কুয়ো দিয়ে দিচ্ছি। স্ট্যাটাস কুয়ো হচ্ছে এক ধরনের স্থগিতাদেশ, মানে ওটার কিছু হবে না, এটা কোনো ধরনের তদন্তও হবে না, মামলাটা যেরকম আছে সেরকমই থাকবে। এবং তারা এই আদেশটা দিয়ে বলে যে নির্বাচন অবধি, তারা ডেট যেভাবে করে দেয় আমরা বুঝতেই পারি যেটা আসলে নির্বাচনকে মাথায় রেখেই করা হচ্ছিল, যে নির্বাচন অবধি এই মামলাটার কিছু হবে না। নির্বাচনের পরবর্তীতে যখন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলেন জানুয়ারির পরে, তখন এই মামলাটা আবার উঠল শুনানির জন্য। এবার রায় দিবে, অ্যাপেলেট ডিভিশন রায় দিল যে হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে তদন্ত করার, এই সুমোটো অর্ডার হাইকোর্টের দেওয়ার কোনো এখতিয়ার নেই। রায়টা শুনেই বোঝা যাচ্ছে যে এটা এসালোমের পক্ষে গেছে রায়টা। কারণ আমরা সবসময় দেখছি যে হাইকোর্ট কিন্তু সবসময় বিভিন্ন ধরনের সুমোটো অর্ডার দিচ্ছে যে এটা ইনভেস্টিগেট করো, এটা ঠিক করো, ওইটা করে আমাদের কাছে আবার রিপোর্ট ব্যাক করো। তো সুমোটো ডিরেক্টিভস ফ্রম দ্য হাইকোর্ট আর নট অ্যাবনর্মাল, দে অলওয়েজ হ্যাপেন। এটা হচ্ছে দৈনিক রুজির একটা বিষয় আমাদের কোর্টে। সেখানে এসালোমের ক্ষেত্রে অ্যাপেলেট ডিভিশন বলল যে না, হাইকোর্ট এটা করতে পারে না। হাইকোর্ট এখানে যদি বলে সরকারকে যে তাকে তদন্ত করতে, তাহলে হাইকোর্ট এখানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করছে, এরকম একটা কথা বলেছিল অ্যাপেলেট ডিভিশন। ওনার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে সেটাও নির্ধারণ করা আমার দায়িত্ব না। সরকার ব্যবস্থা নেবে নাকি না সেটাও আমি বলতে পারবো না। কিন্তু নিশ্চয়ই সাংবাদিক হিসেবে একটু আমাদের হয়তো আশা ছিল যে সরকার হয়তো এবার নড়ে চড়ে বসবে। আমরা দেখলাম যে কোর্ট নড়ে চড়ে বসেছে, কিন্তু শুধুমাত্র ওই সরকারটা, শেখ হাসিনার সরকারটা এসালোমের মতন মানুষদেরকে তার ছত্র ছায়ায় রেখে দেশের এবং জনগণের আমানত ব্যবহার করে বড়লোক হতে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছিল বলেই তখন এসালোমের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ধন্যবাদ জাইমা, এসালোমের দুর্নীতি বিষয় নিয়ে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। দর্শক, এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।